বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজের নতুন একটি মুভির সম্বন্ধে, যে মুভিটির নাম হলো জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। এবং এই মুভিটি সাল 2022-এ আসা মুভি জুরাসিক ওয়ার্ল্ড ডমিনেন্সের সাথেও কানেক্টেড রয়েছে। চলুন বন্ধুরা, এবার এই মুভির কাহিনীকে শুরু করা যাক। জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ হলো এমন একটি দুনিয়া, যে দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাই মানুষ এবং ডাইনোসররা একে অপরের সাথে থেকেই বসবাস করে। আসলে জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থের কাহিনী আজ থেকে 2 বছর পর, অর্থাৎ 2027-এর কাহিনী। এই মুভির দুনিয়ার মধ্যে আমরা এটিকে জানতে পারি যে আজ থেকে কোটি বছর আগে যখন পৃথিবীর মধ্যে ডিস্ট্রাকশন এসে গিয়েছিল, তখন দুনিয়ার মধ্যে থাকা বেশিরভাগ ডাইনোসরই মারা যায়। কিন্তু এরপরও অনেকগুলো ডাইনোসর বেঁচে যায়, যারা নিজেদের জীবনকে বাঁচানোর জন্য পৃথিবীর নিচে বসবাস করতে শুরু করে। এই জন্যই ডাইনোসররা বাইরের দুনিয়া থেকে বিলুপ্ত ছিল, কিন্তু ডাইনোসরের প্রজাতি মাটির নিচে খুবই ভালোভাবে বসবাস করতে শুরু করে দেয়। কিন্তু আজ থেকে ঠিক 32 বছর আগে, অর্থাৎ সাল 1995-এর মধ্যে হঠাৎ করে একটি ভলক্যানো ফেটে যায়, এবং ওই ভলক্যানোটি ডাইনোসরদের জন্য বাইরের দুনিয়াকে পুরোপুরি ভাবে খুলে দেয়, এবং ওই রাস্তাকে ব্যবহার করে ডাইনোসররা বাইরের দুনিয়াতে আসতে শুরু করে দেয়, এবং এরপরে তারা ধীরে ধীরে মানুষদের সাথে বসবাস করতেও শুরু করে দেয়। কিন্তু এই পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ু এই সমস্ত ডাইনোসরদের জন্য অনুকূল ছিল না, যেহেতু আজকের সময়ে কোটি বছর পুরনো হাওয়াও ছিল না, এবং যেহেতু আজকের তাপমাত্রা ডাইনোসরের বসবাসের উপযুক্ত ছিল না। এর ফলে ডাইনোসররা এক এক করে মারা যেতে শুরু হয়ে যায়। কিন্তু এরপরও পৃথিবীর মধ্যে এমন একটি জায়গা ছিল যেখানে ডাইনোসররা খুবই ভালোভাবে বসবাস করতে পারত, এবং এই জায়গাটি ছিল পৃথিবীর ইকুয়েডর। এটি পৃথিবীর একটি কল্পনার লাইন, যেটি পুরো দুনিয়াকে দুটো ভাগে বিভক্ত করে দিয়েছে। এবং এই ইকুয়েডর লাইনের মধ্যেই যতগুলো সমুদ্র এবং যতগুলো দ্বীপ ছিল, ওখানের মধ্যে বেশিরভাগ জায়গাগুলোই ডাইনোসরদের বসবাসের উপযুক্ত ছিল, কারণ ওখানে ডাইনোসরের বসবাসের জন্য ঠিকমতো তাপমাত্রাও ছিল, এবং তাদের জন্য খুবই বেশি অক্সিজেনও ছিল। এই জন্য ডাইনোসররা ইকুয়েডরের আশেপাশের মধ্যে থাকা সমুদ্র এবং দ্বীপের মধ্যে বসবাস করতে শুরু করে দেয়। কিন্তু ডাইনোসরের জন্য এই জায়গাটি খুবই বেশি ভয়ানক হয়ে যায়। এই জন্যই পুরো পৃথিবীর মধ্যে থাকা সমস্ত প্রকার গভর্নমেন্ট গুলোই এই সমস্ত জায়গাগুলোকে ব্যান করে দেয়, এবং দুনিয়ার মধ্যে থাকা সমস্ত মানুষদেরকেও ওই জায়গা থেকে যাতায়াতকে বন্ধ করে দেওয়া হয়। এমনকি পুরো দুনিয়ার মধ্যে এমন খুব কম সংখ্যকই এমন কোম্পানি ছিল, যেই সমস্ত কোম্পানিগুলোকে ওই সমস্ত জায়গার মধ্যে যাওয়ার পারমিশন কে দেওয়া হয়, যাতে ওই সমস্ত কোম্পানিগুলো ডাইনোসরের উপর রিসার্চ করতে পারে, এবং দুনিয়ার মানুষেরা এই প্রজাতির সম্বন্ধে আরো অনেক কিছুকে জানতে পারে। এবং এই মুভিটি শুরু হয় সাল 2010 থেকে। সাল 2010-এর মধ্যে আমরা দেখতে পাই দুনিয়ার খুবই বড় একটি কোম্পানি, যার নাম ছিল এনজেন। ওই কোম্পানিটি এই ইকুয়েডরেরই পাশে আটলান্টিক শহরের দ্বীপগুলোতে ডাইনোসরদেরকে নিয়ে রিসার্চ করতে শুরু করে, এবং এমন একটি দ্বীপের মধ্যে এনজেন কোম্পানি নিজেদের একটি রিসার্চ ফ্যাসিলিটিকেও বানিয়ে নেয়। আসলে এই জায়গার মধ্যে অনেক বড় বড় ইঞ্জিনিয়ার এবং ডক্টররা মিলে ডাইনোসরদের মিউটেশনকে নিয়ে কাজ করছিল, অর্থাৎ তারা সমস্ত ডাইনোসরের ব্লাড গুলোকে এক জায়গার মধ্যে ঐক্যবদ্ধ করে তাদের ডিএনএ এর মধ্যে সবকিছুকে চেঞ্জেস করছিল, যাতে তারা বর্তমান সময়ের মধ্যে থাকা ডাইনোসর গুলোকে মিউটেট করতে পারে। এবং আমরা দেখতে পাই এই এনজেন কোম্পানি নিজেদের ল্যাবের মধ্যে অনেকগুলো ডাইনোসরকে মিউটেটও করে দেয়, কিন্তু এই সময়ের মধ্যে তারা একটি টিরেক্স এর মিউটেশনকে নিয়ে কাজ করছিল। কিন্তু তাদের এই কাজের মধ্যে আমরা দেখতে পাই যে একটি এমপ্লয়ের খুবই বড় ভুলের জন্য ওই জায়গার মধ্যে কিছু ভুল জিনিস ঘটে যায়, এবং তাদের মিউটেশনের কাজ এই জায়গার মধ্যেই থেমে যায়। এবং এর পরের মুহূর্তেই তারা যেই টিরেক্স কে নিয়ে কাজ করছিল, সে ওই মুহূর্তের মধ্যে জেগে ওঠে, এবং সে মুক্ত হয়ে গিয়ে পুরো ল্যাবকেই ধ্বংস করতেও শুরু করে দেয়। এর সাথে সে এই ল্যাবের মধ্যে থাকা অনেকগুলো মানুষকে খেয়েও নেয়। এবং এই টিরেক্স কে দেখে আমরা এটিকে বুঝতে পেরে যাই এই জীবটি খুবই বেশি পরিমাণে মিউটেট হয়ে গিয়েছে। এই জন্য একে দেখতে খুবই বেশি ভয়ানক এবং সাইজেও খুবই বড় বলে মনে হচ্ছিল। কিন্তু এই দুর্ঘটনার জন্যই ওই ল্যাবের মধ্যে থাকা সমস্ত মানুষরাই ওখান থেকে পালিয়ে যায়। তারা ওই ল্যাবকে এবং মিউটেশনের ওই কাজকে ওই জায়গার মধ্যেই ছেড়ে দেয়, যার ফলে ওই জায়গার মধ্যে আর কখনোই কেউ ফেরত আসেনি। কিন্তু এরপরে আমরা দেখতে পাই 17 বছর পেরিয়ে গিয়েছে। এই জন্য এখন সময় এসে যায় সাল 2027-এর। মুভির এই প্রেজেন্ট টাইমের মধ্যে আমরা একটি লোককে দেখতে পাই, যার নাম ছিল মার্টিন। আসলে মার্টিন একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির মধ্যে একজন এক্সিকিউটিভ ছিল, এবং এর ফার্মাসিউটিক্যাল কোম্পানিটির নাম ছিল পার্কার জেনেক্স, যেটি বেসিক্যালি পুরো পৃথিবীর খুবই বড় বড় অসুখের মেডিসিনকে বানিয়ে থাকে। এবং এই সময়ের মধ্যে আমরা জানতে পারি যে পুরো পৃথিবীর মধ্যে খুবই বড় একটি অসুখ
ছড়িয়ে গিয়েছে এবং ওই অসুখটি ছিল হার্ট ডিজিজের, যে অসুখটি পুরো দুনিয়ার মধ্যে খুব সহজেই হয়ে যাচ্ছিল। এই জন্য এই পার্কার জেনিস কোম্পানিটি এই অসুখের সম্বন্ধে সবকিছুকে জানার চেষ্টা করতে থাকে এবং তারা জানতে পারে যে আসতে থাকা কিছু সময়ের মধ্যে এই অসুখটি পুরো পৃথিবীর মধ্যে থাকা 20% মানুষের মধ্যেই ছড়িয়ে যাবে। এই জন্য এই পার্কার জিনিয়াস কোম্পানিটি মনে করতে থাকে তারা যদি এই অসুখের সমাধানকে বাইরে বার করে নিতে পারে তাহলে পুরো দুনিয়ার মধ্যেই তাদের মেডিসিনের খুবই ডিমান্ড হয়ে যাবে। এই জন্যই তারা হার্ট ডিজিজকে ঠিক করার সাথে সাথে তারা এর থেকে অনেক বেশি টাকাকেও কামিয়ে নেবে। কিন্তু যখনই পার্কার জেনিস কোম্পানিটি এটিকে নিয়ে রিসার্চ করতে শুরু করে দেয় তখন তারা এটিকে জানতে পেরে যায় যে এই হার্ট ডিজিজের মেডিসিনকে তৈরি করার জন্য ডাইনোসরের ডিএনএ তাদের খুবই কাজে লাগতে পারে এবং এটি এই জন্যই কারণ ডাইনোসররা সাইজে অনেক বড় হয়ে থাকে এবং তারা বড় হওয়ার কারণে তাদের হার্টগুলো খুবই বড় হয়ে থাকে। তাদের হার্ট বড় হওয়ার কারণে তাদের হার্টের মধ্যে থাকা মাংসপেশিগুলো খুবই বেশি থাকে। এই জন্য এই পার্কার জেনিস কোম্পানি এটিকে মনে করে থাকে তারা যদি এত বড় বড় জীবের কোনোভাবে রক্তকে পেয়ে যায়, অর্থাৎ তারা যদি কোনোভাবে ডাইনোসরের রক্তকে পেয়ে যায়, তাহলে তারা লোকেদের জন্য এই হার্ট ডিজিজের অসুখকে খুব তাড়াতাড়ি সুস্থ করে নিতে পারবে এবং এটিকেই করার জন্য পার্কার জেনিস কোম্পানি মার্টিনকেই হায়ার করে নেয় এবং তাদেরকে 3টি ডাইনোসরের রক্তকে নিয়ে আসার জন্য বলা হয়। অর্থাৎ ওই 3 রকমের ডাইনোসর, যারা স্থলভাগের মধ্যে বসবাস করে, যারা হাওয়ার মধ্যে উঠতে পারে, এমনকি যারা জলভাগের মধ্যে বসবাস করে। এবং এই পার্কার জেনিস কোম্পানি এই ডাইনোসরের রক্তকে নিয়ে আসার দায়িত্ব পুরোপুরিভাবেই মার্টিনকে দিয়ে দেয় এবং যেহেতু মার্টিন এই কাজকে একাই করতে পারতো না, এই জন্য সে কাজটিকে করার জন্য নিজের একটি টিমকে বানিয়ে নেবে এটির সে সিদ্ধান্তকে নেয়। এর জন্য মার্টিন সব থেকে প্রথমে জোরা নামক একটি মেয়ের সাথে দেখা করে এবং জোরা হিসাবে এই মুভির মধ্যে ছিল স্কারলেট জনসন, অর্থাৎ আমাদের মার্ভেলের ব্ল্যাক উইডো। এখানে আমরা জানতে পারি জোরা একটি স্পেশাল ফোর্সের মধ্যে খুবই বড় একটি কমান্ডার ছিল। এই জন্য সে ফাইট করার জন্য, হাতিয়ারকে চালানোর জন্য এবং সে ভয়ঙ্কর জায়গার মধ্যে সার্ভাইভ করার জন্য খুবই বেশি এক্সপার্ট হয়ে গিয়েছে। এবং যেহেতু মার্টিনও যেই জায়গার মধ্যে যেতে চেয়েছিল সেটিও খুব ভয়ঙ্কর, এই জন্য মার্টিন নিজের টিমের মধ্যে জোরাকে নিয়ে নেয় এবং সে জোরাকে নিজের টিমের মধ্যে যুক্ত করার জন্য সে তাকে $10 মিলিয়ন দিয়ে দেয়। এরপরে মার্টিন জোরাকে নিজেদের প্ল্যান বলতে শুরু করে, যেখানে সে সব থেকে প্রথমে জোরাকে বলতে শুরু করে সে যেই ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য কাজ করে তার একটি হার্ট ডিজিজ মেডিসিনের উপর খুবই ভালোভাবে কাজ করছে। কিন্তু এই হার্ট ডিজিজের জন্য মেডিসিনকে বানানোর জন্য তাদের 3 ধরনের ডাইনোসরের রক্তের দরকার এবং এই 3 ধরনের ডাইনোসর হলো হাওয়াতে উঠতে থাকা ডাইনোসর, স্থলভাগের মধ্যে চলতে থাকা ডাইনোসর এবং জলের মধ্যে থাকা ডাইনোসর। এর সাথে মার্টিন জোরাকে এটিও বলে দেয় যে তাদের এই মিশনটি পুরোপুরিভাবে একটি আনঅফিসিয়াল মিশন হবে, অর্থাৎ এটি পুরোপুরিভাবেই একটি সিক্রেট মিশন হবে, কারণ সরকার কোনোভাবেই তাদের এই মিশনকে কমপ্লিট করার জন্য কোনোভাবেই কেউ তাদেরকে পারমিশন দেবে না। এই কথাকে জেনে যাওয়ার পর জোরা মার্টিনের টিমের মধ্যে জয়েন করে নেয়। এখানে সে টাকার জন্য তাকে সাহায্য করবে বলে দেয়। এরপরে মার্টিন জোরাকে নিয়ে অন্য একটি লোকের কাছে পৌঁছে যায় এবং এই তৃতীয় লোকটির নাম ছিল ডক্টর হেনরি এবং এই ডক্টরটি বেসিক্যালি একটি প্যালিওন্টোলজিস্ট ছিল, অর্থাৎ সে এমন একটি মানুষ ছিল যার ডাইনোসরকে নিয়ে খুবই নলেজ ছিল এবং ডক্টর হেনরির এই সমস্ত নলেজের জন্য মার্টিন তাকে নিজের টিমের মধ্যে যুক্ত করে নিতে চাইছিল। এর আগে মার্টিন ডক্টর হেনরিকেও সমস্ত কথাই খুলে বলে দেয়। এরপরে ডক্টর হেনরিও মার্টিনের টিমকে জয়েন করে নেয়। এর সাথে আমরা এটিকেও জানতে পেরে যাই যে ডক্টর হেনরি এই জায়গার মধ্যে টাকার জন্য নয়, বরং সে তো ডাইনোসরদেরকে খুবই ভালোবাসে। এই জন্যই সে এই মিশনের জন্য এই জন্যই যাচ্ছে, কারণ সে ডাইনোসরদেরকে খুবই কাছ থেকে দেখতে চায়, যাতে সে ডাইনোসরের সম্বন্ধে আরো অনেক কিছুকে জানতে পারে। এখানে মার্টিন যখন ডক্টর হেনরিকে নিজের প্ল্যানকে বলতে থাকে তখন সে এখানে মেনশন করে দেয় তাদের 3 ধরনের ডাইনোসরের রক্ত লাগবে। এখানে মার্টিন ডক্টর হেনরির সাথে থেকে এটিকেও জানতে পেরে যায় যে তারা যেই 3টি প্রজাতির জীবের রক্তকে চায় ওই 3টি প্রজাতির স্পিসিসের আসলে নাম কি। এখানে আমরা জানতে পারি যে জলের মধ্যে থাকা যে জীবটির রক্তের দরকার হবে ওই জীবটির নাম হলো মোসাসরাস এবং তাদের স্থলভাগের মধ্যে থাকা যে জীবটির রক্তের দরকার হবে ওই ডাইনোসরের প্রজাতির নাম হলো টাইটানোসরাস এবং হাওয়ার মধ্যে উঠতে থাকা ডাইনোসরের প্রজাতির নাম হলো কোরজেলকোরাস। এই সমস্ত কথাগুলোকে ডিসকাস করার পর মার্টিন এটিকে জানতে পেরে যায় যে তাদের টিমের মধ্যে আরো অনেকগুলো মেম্বারের দরকার। এই জায়গার মধ্যে জোরা মার্টিনকে নিজের পুরনো বন্ধুদের সাথে দেখা করায়, যেখানে আমরা জানতে পারি যে জোরার এই দুটো বন্ধু তার এই স্পেশাল ফোর্সের মধ্যেই ছিল এবং জোরার এই দুটো বন্ধুর নাম ছিল ডাঙ্কান এবং ববি। এবং ববি আসলে লড়াইকে করতে এবং গানকে চালাতে খুবই এক্সপার্ট ছিল এবং যে টাঙ্কিন ছিল তার কাছে স্পেশাল ফোর্সের সমস্ত ধরনের ট্রেনিং থাকার সাথে সাথে তার সমুদ্রের মধ্যে বোটকে চালানোর ট্রেনিং এবং রাস্তাকে নেভিগেট করারও ট্রেনিং তার কাছে ছিল। এই জন্যই ডাঙ্কেন এবং ববির তাদের এই টিমের মধ্যে যুক্ত হয়ে যাওয়ার জন্য মার্টিনের টিমের মধ্যে টোটাল 5 জন এসে যায়
যারা ছিল মার্টিন, জোরা, ডক্টর হেনরি, ডাঙ্কেন এবং ববি। এরপরেই তারা সবাই মিলে নিজেদের মিশনের জন্য প্রস্তুত হতে শুরু হয়ে যায়। এরপরেই তারা ডাঙ্কানের বোটের মধ্যে বসে এই মিশনের জন্য বেরিয়ে পড়ে। মিশনের মধ্যে বেরিয়ে যাওয়ার পরেই আমরা এটিকে জানতে পারি যে ডাঙ্কেন নিজের এই টিমের মধ্যে আরো দুটো লোককে অ্যাড করেছে এবং এই দুটো মেম্বার ছিল ল্যাগলেন এবং মিনা। এবং এই ল্যাগলেন ছিল একজন বোট মেম্বার এবং নিনা আসলে একজন মার্শালানি ছিল। এবং ডাঙ্কেন নিনাকে এই জায়গার মধ্যে এই জন্যই নিয়ে এসেছিল, যদি রাস্তার মধ্যে তাদেরকে কোনোভাবে হাত পা চালাতে হয় তখন এই কাজের জন্য নিনা তাদেরকে সাহায্য করতে পারবে। নিজেদের মিশনের মধ্যে বেরিয়ে পড়ার পরে ডাঙ্কেনের বোর্ডের মধ্যে সমস্ত মেম্বার গুলোই ঐক্যবদ্ধ হয়ে যায় এবং তারা যেই জায়গার মধ্যে যাচ্ছিল তারা সেই ম্যাপটিকেও দেখতে শুরু করে দেয়। এবং ওই ম্যাপকে দেখে আমরা এটিকে জানতে পারি যে বেশিরভাগ মোসাসরাস গুলোই ইকুয়েটরের পাশে থাকা একটি দ্বীপের মধ্যেকার সমুদ্রের মধ্যেই বসবাস করে। এবং ওই দ্বীপটিকে দেখে মার্টিন নিজের সমস্ত টিম মেম্বারকেই বলতে থাকে ইকুয়েটরের কাছে থাকা এই দ্বীপটি খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ আজ থেকে 17 বছর আগে এনজেন নামক একটি কোম্পানি ডাইনোসরদেরকে নিয়ে এই দ্বীপের মধ্যে রিসার্চ করছিল। তারা বেসিক্যালি এই জায়গার মধ্যে ডাইনোসরকে মিউটেট করত, কিন্তু একদিন একটি খুবই বড় দুর্ঘটনার জন্য ওই ল্যাবটিকে পুরোপুরিভাবে খালি করে দিতে হয় এবং তখন থেকে এখনো পর্যন্ত ওখানের মধ্যে থাকা সমস্ত বিল্ডিংই নর্মাল অবস্থার মধ্যেই পড়ে রয়েছে। এখানেই আমরা মার্টিনের কথাকে শুনে এটিকেও জানতে পেরে যাই যে এখানে বেসিক্যালি ওই সিনকে নিয়ে কথা বলা হচ্ছে যেটিকে আমরা বেসিক্যালি মুভির প্রথম সিনের মধ্যে দেখতে পেয়েছিলাম। এরপরে মার্টিন নিজের টিমকে নিয়ে নিজেদের মিশনের দিকে রওনা করতে শুরু করে, কিন্তু তখনই এখানে সিন শিফট হয়ে যায় যেখানে আমরা অন্য একটি বোটকে দেখতে পাই। এই বোটটি খুবই ছোট একটি বোট ছিল এবং এর মধ্যে টোটাল 4টি লোক ছিল, যার মধ্যে ছিল রিউবেন যে ছিল এই বোটের মালিক এবং ওই রিউবেনের দুটো মেয়ে যাদের নাম ছিল টেরেসা এবং অ্যাজাবেলা, এবং তাদের সাথে ছিল এক্সেভিয়ার অর্থাৎ টেরিসার বয়ফ্রেন্ড। তারা 4 জন আসলে সমুদ্রের মধ্যে ঘুরতে এসেছিল এবং তারা সমুদ্রের রাস্তাকে ব্যবহার করে একটি দিক থেকে আরেকটি দিকে যাচ্ছিল। কিন্তু তারা যখন সমুদ্রের মধ্যে ট্রাভেল করছিল তখন আমরা দেখতে পাই তাদের বোটের কাছে খুবই বড় বড় সি ক্রিয়েচার এসে গিয়েছে এবং এই সমস্ত সি ক্রিয়েচার গুলো তাদের বোটের সাথেই ধাক্কা খেতে শুরু করে। তখনই আমরা জানতে পারি যে এই সমস্ত সি ক্রিয়েচার গুলো এক প্রকারের ডাইনোসর এবং এই ডাইনোসরেরই নাম হলো মোসাসরাস, অর্থাৎ সমুদ্রের মধ্যে পাওয়া যায় সেই ডাইনোসর যেটিকে খোঁজার চেষ্টা করছিল মার্টিন এবং তার পুরো টিম। এখানে সমস্ত মোসাসরাস মিলে রুমেনের বোটের উপর ধাক্কা দিতে শুরু করে এবং দেখতে দেখতে ওই বোটটি পুরোপুরি ভাবে উল্টে যায়, যার ফলে বোটের মধ্যে থেকে রিউবেন, টেরেসা, এসাবেলা এবং জেভিয়ার সমুদ্রের মধ্যেই পড়ে যায়। এরপরে মোসাসরাস ওই জায়গা থেকে তো চলে যায় এবং ভাগ্যবশত ভাবে এই বোটের মধ্যে থাকা 4 জন লোকেরই জীবন বেঁচে যায় এবং তারা 4 জনের রেডিওকে ব্যবহার করে নিজের আশেপাশের সবাইকেই সিগন্যাল দিতে শুরু করে এবং এই রেডিওকেই ব্যবহার করে রিউম্যান রেডিও ফ্রিকোয়েন্সির মধ্যে নিজের লোকেশনকে বলতে শুরু করে। এর পরের সিনে আমরা দেখতে পাই রিউবেনের এই রেডিও ফ্রিকোয়েন্সি সোজা টেঙ্কেনের বোটের মধ্যেই শুনতে পাওয়া যায় এবং তারা বুঝতে পেরে যায় তাদের আশেপাশে এমন লোক রয়েছে যাদের এখন সাহায্যের দরকার। এখানেই মার্টিন জানতে পেরে যায় রিউম্যান তাদের থেকে 28 মাইল দূরে রয়েছে, অর্থাৎ তাদের দূরত্ব ছিল প্রায় 45 কিলোমিটার। কিন্তু এখনের সময় ডাঙ্কেনের বোট ওই দ্বীপটির খুবই কাছে ছিল এবং এটি সেই দ্বীপটি ছিল যেখানে আসলে তাদেরকে আসতে হতো। এই জন্যই মার্টিন তাদের সবাইকেই এই জায়গা থেকে যাওয়ার জন্য মানা করে দেয় এবং সে ডাঙ্কেনকে এটি বলতে থাকে আমরা সব থেকে প্রথমে নিজেদের কাজকে করব এবং এরপরে আমরা কাউকেও সাহায্য করার জন্য যাব। কিন্তু আমরা এখানে জানতে পারি যে ডাঙ্কেন খুবই ভালো মনের মানুষ ছিল, এই জন্য সে মার্টিনের কোন রকম কথাকেই শোনেনি এবং সে নিজের বোটকে ঘুরিয়ে সোজা রিউম্যানের কাছে পৌঁছে যায়। এরপরেই তারা রিউম্যানের কাছে পৌঁছে যায়। এরপরে রিউম্যান, তার দুটো মেয়ে এবং জেভিয়ারকে তারা সবাই মিলে বাঁচিয়ে নেয় এবং তাদের সবাইকেই তারা বোটের মধ্যে বসিয়ে নেয়। এরপরে রিউম্যান তাদেরকে সমস্ত কথাই বলতে থাকে। এরপরে মার্টিন এবং তার টিম মেম্বারের দিকে জানতে পেরে যায় যে তাদের উপর আসলে অ্যাটাক করেছিল মোসাসরাস ডাইনোসর, অর্থাৎ ওই জলের ডাইনোসর যাদেরকে তারা খোঁজার চেষ্টা করছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই সমুদ্রের মধ্যে থাকা অনেকগুলো মোসাসরাস তাদের বোটের উপর ধাক্কা দিতে শুরু করে দেয়। এই দৃশ্যকেই দেখার পর তাদের টিমের মধ্যে থাকা প্রত্যেকটি মেম্বারই খুশি হয়ে যায়। এরপরে তারা খুব তাড়াতাড়ি মোসাসরাসের কাছে নিজেদের বোটকে নিয়ে যেতে শুরু করে দেয়। আসলে তারা ডাইনোসরের রক্তকে বাইরে বার করানোর জন্য একটি পদ্ধতিকে বার করেছিল এবং এই পদ্ধতিটি ছিল ডক্টর হেনরি। ডক্টর হেনরির কাছে এমন একটি গান এবং এমন একটি কন্টেনার ছিল যেটি এক প্রকারের সুঁচের মতো কাজ করে। এরপরেই যখন ওই সমস্ত কন্টেনার গুলোকে ডাইনোসরের বডির মধ্যে দেওয়া হবে তখনই ওই সুঁচগুলো ডাইনোসরের বডির মধ্যেই ঢুকে যাবে এবং এরপরে ওই কন্টেনারটি খুব তাড়াতাড়ি রক্তের দ্বারা ভরে যাবে এবং এই কন্টেনারটি ভর্তি হয়ে যাওয়ার পরে ওটি পুরোপুরি ভাবেই হাওয়ার মধ্যে উড়ে চলে যাবে এবং হাওয়ার মধ্যে উড়ে যাওয়ার পরে এর মধ্যে থেকে একটি প্যারাসুটও খুলে যাবে এবং এই প্যারাসুটটি যখন নিচের দিকে আসবে তখন মার্টিন
মার্টিন এবং জোরার টিম মিলে সমস্ত কন্টেনার গুলোকেই ধরে নিবে। জোরা মোসাসোরাসকে নিজের চোখের সামনে দেখতে পেয়ে গিয়ে গানকে ফায়ার করে এবং গানকে ফায়ার করার জন্য ওই কন্টেনারটি সোজাসুজি মোসাসোরাসের বডির মধ্যে ঢুকে যায় এবং ওই কন্টেনারের মধ্যে খুব তাড়াতাড়ি রক্ত ভরে যায়। এরপরে জোরার টিমের মেম্বার গুলো ওই কন্টেনারকেও ধরে নেয়। এইভাবেই তারা প্রথম ডাইনোসরের রক্তকে সাকসেসফুলি পেয়ে যায়। এটিকেই দেখার পর টিমের মধ্যে থাকা প্রত্যেকটি মেম্বারই খুবই খুশি হয়ে যায়। কিন্তু এর পরের সিনের মধ্যে আমরা দেখতে পাই তাদের বোটের মধ্যে অন্যান্য ধরনের ডাইনোসর গুলো অ্যাটাক করে দিয়েছে এবং এই সমস্ত ডাইনোসর গুলো সমুদ্রের মধ্যে থাকা ডাইনোসরই ছিল, কিন্তু এদের নাম ছিল স্পাইনোসরাস এবং তারা দেখতে দেখতে এদের বোটের উপরেই অ্যাটাক করতে শুরু করে দেয় এবং তারা বোটকে ধাক্কা দিতে শুরু করে। এই দৃশ্যকে দেখার পর জোরা এবং ডাঙ্কেন খুব তাড়াতাড়ি নিজেদের বন্দুককে বাইরে বার করে নেয়। এরপরে তারা এক এক করে ডাইনোসরের উপর ফায়ারিং করতে শুরু করে দেয় যাতে ডাইনোসররা এই বোট থেকে দূরে চলে যেতে পারে, কিন্তু এর ফলে ডাইনোসররা আরো বেশি রেগে যায় এবং একটি ডাইনোসর বোটকে উপরের দিকে উঠিয়ে ববিকে জীবন্তই খেয়ে নেয়। অর্থাৎ এই জায়গার মধ্যেই ববির মৃত্যু হয়ে যায়। এই দৃশ্যকে দেখার পর বোটের মধ্যে থাকা প্রত্যেকটি মেম্বারই খুবই ভয় পেয়ে যায়। এরপরে স্পাইনোসরাস আরো বেশি বোটকে ধাক্কা দিতে শুরু করে যার ফলে বোটটি এদিক ওদিক যেতে শুরু করে দেয়। এর ফলে রিউম্যানের মেয়ে টেরিজা সোজা সমুদ্রের মধ্যেই পড়ে যায়। এখানে টেরিজাকে সমুদ্রের মধ্যে পড়তে দেখে তার বয়ফ্রেন্ড এক্সিভিয়ার এবং তার বাবা রিউবেন এবং তার ছোট বোন এজাবেলাও সমুদ্রের মধ্যে লাফ দিয়ে দেয় যাতে তারা সবাই মিলে তাকে বাঁচাতে পারে। এরপরে তারা চারজনে সাঁতার কাটতে কাটতে পাশের মধ্যে থাকা একটি দ্বীপের মধ্যে এসে যায়। এখানে ডাঙ্কেনও নিজের বোটকে ভালোভাবে সামলাতে থাকে এবং সে স্পাইনোসরের হাত থেকে নিজের বোটকে বাঁচাতে বাঁচাতে ওই দ্বীপটির মধ্যে এসে যায়, কিন্তু তাদের ওই বোটটি ওই দ্বীপটির সাথে খুবই খারাপভাবে ধাক্কা খেয়ে যায় যার ফলে ওই বোটের মধ্যে অনেকটাই বেশি ড্যামেজও হয়ে যায়। কিন্তু ভালো বিষয় ছিল এই যে ওই বোটের মধ্যে থাকা বেশিরভাগ লোকই বেঁচে যায়। এরপরে যখন বোট থেকে টিমের প্রত্যেকটি মেম্বারই নিচে নেমে পড়ে তখনই আমরা দেখতে পাই তাদের কাছে একটি স্পাইনোসরাস এসে যায়। ওই ডাইনোসরটি ডাঙ্কেনের বন্ধু নিনাকে জীবন্তই খেয়ে নেয়। এখানে ববির পর নিনারও মৃত্যু হয়ে যায়। এখানে টিমের বাকি সমস্ত মেম্বার গুলো এটিকে চিন্তা করতে থাকে তারা এরপরে এখান থেকে বাইরে কিভাবে যাবে, কারণ তারা যেই বোটের সাহায্যে এই জায়গার মধ্যে এসেছে সেই বোটটি দ্বীপের সাথে ধাক্কা খাওয়ার জন্য অনেকটাই ড্যামেজ হয়ে গিয়েছে। এই জন্য এই বোটকে ব্যবহার করে আবার ফেরত যাওয়া খুবই একটি ইম্পসিবল কাজ। এরপরে ওরা নিজের পুরো টিমকে এখানে বলতে থাকে তার কাছে একটি প্ল্যান বি রয়েছে। সে আসলে এখানে আসার আগেই এটিকে চিন্তা করে নিয়েছিল হয়তো তাদের এই মিশনের জন্য তাদের বোটটি অনেকটাই ড্যামেজ হয়ে যেতে পারে এবং তাদের ঘর ফেরত আসার সময় অনেকটাই প্রবলেমকেও ফেস হতে পারে। এই জন্যই সে নিজের অন্য একটি টিমকেও রেডি রেখেছিল এবং সে তাদেরকে বলে রেখেছিল তারা যেন পরের দিন হেলিকপ্টারকে নিয়ে এই দ্বীপের মধ্যে আসে। এই জন্যই তাড়াতাড়ি আমাদের নিজেদের কাজকে কমপ্লিট করে আমাদেরকে এই দ্বীপের সব থেকে উঁচু জায়গার মধ্যে যেতে হবে এবং এই উঁচু জায়গার মধ্যে যাওয়ার জন্য তারা আমাদেরকে দেখতে পাবে এবং আমরাও তাদেরকে খুব ভালোভাবে দেখতে পাবো এবং এই কাজটিকে করার জন্য আমাদের কাছে খুবই কম সময় রয়েছে, কারণ তারা কয়েক মিনিটের জন্যই আমাদের উপর মনিটর করবে এবং আমাদেরকে যদি তারা দেখতে না পায় তাহলে তারা আবার ফেরত চলে যাবে। এরপরে ডাঙ্কেন ডক্টর হেনরিকে বলতে থাকে এই দ্বীপটি খুবই একটি ভয়ঙ্কর দ্বীপ, এমনকি সবাই এই দ্বীপটির সম্বন্ধে সবকিছুকেই জানে। এই জন্য হেলিকপ্টারের মধ্যে যেই সমস্ত সাথীগুলো আমাদেরকে বাঁচানোর জন্য আসবে তারাও এই দ্বীপের মধ্যে নেমে মারা যেতে চাইবে না। এই জন্যই তারা আমাদেরকে উপর দিক থেকে দেখার চেষ্টা করবে এবং তারা যদি আমাদেরকে দেখতে পেয়ে যায় তাহলে তারা খুব সহজে আমাদেরকে নিয়ে চলে যাবে এবং আমাদেরকে যদি তারা না দেখতে পায় তাহলে তারাও এটিকে বুঝতে পেরে যাবে আমরা হয়তো এই দ্বীপটির মধ্যেই মারা গিয়েছি। এই সময়ের মধ্যে আমরা জানতে পারি যে জোরার পুরো টিমের সাথে সাথে রিউমেনেরও পুরো ফ্যামিলি এই দ্বীপটির মধ্যে এসেছিল, কিন্তু তারা এই দ্বীপটির দুটো ভিন্ন ভিন্ন লোকেশনের মধ্যেই পৌঁছে গিয়েছিল যেখানে রিউমেন এবং তার পুরো ফ্যামিলি ভিন্ন ধরনের সাহায্যকে খুঁজে এই জায়গা থেকে পালানোর চেষ্টা করছিল। অন্যদিকে জোরা এবং তার টিমের এই প্ল্যান ছিল তারা যেন বাকি বেঁচে থাকা আরো দুটো ডাইনোসরেরও রক্তকে নিতে পারে এবং এর পরের দিনই তারা সকালে যেন নিজেদের ঘরের মধ্যেও পৌঁছে যেতে পারে। এই দ্বীপটির মধ্যেই তারা চলতে চলতে কিছু অদ্ভুত জিনিসকে লক্ষ্য করতে শুরু করে, যেমন তারা এই জায়গার মধ্যে অনেক ভিন্ন ভিন্ন ধরনের ডাইনোসরকে দেখতে পায়, এমনকি তারা এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জীব এবং পোকামাকড়কেও দেখতে পায়। এরপরে জোরা নিজের টিমকে ব্যবহার করে এই দ্বীপটিকে আরো ভালোভাবে খুঁজতে শুরু করে, যেখানে তারা খুবই একটি খালি জায়গার মধ্যে বড় বড় ডাইনোসরকেও দেখতে পেয়ে যায়, অর্থাৎ সেই ডাইনোসর যারা স্থলভাগের মধ্যে থাকে, অর্থাৎ টাইটানোসরাস। এবং এই খালি জায়গার মধ্যে অনেকগুলোই টাইটানোসরাস ছিল। এই জন্যই জোরা এবং তার টিম খুব তাড়াতাড়ি ওই টাইটানোসরাসদের কাছে পৌঁছে যায় এবং তারা লুকিয়ে লুকিয়ে খুব তাড়াতাড়ি তাদের বডি থেকে রক্তকেও বাইরে বার করে নেয়। এমন ভাবে তাদের কাছে দুটো ডাইনোসরের রক্তও এসে যায় এবং এখন তাদের লক্ষ্য ছিল তৃতীয় ডাইনোসরের, এবং এই তৃতীয় ডাইনোসরটি ছিল হাওয়াতে উঠতে থাকা ডাইনোসর। এই ডাইনোসরটির আসলে নাম
ছিল কোইজাল কোর্টাস। কিন্তু এই ডাইনোসরটি খুবই বেশি ভায়োলেন্ট এবং ভয়ঙ্কর ছিল। এই জন্যই জোয়া এবং ডক্টর হেনরি এটিকে ডিসাইড করে নেয় যে তারা ডাইরেক্টলি এই ডাইনোসরের রক্তকে বাইরে বার করবে না, বরং এই ডাইনোসরটি এক প্রকারের ডিমকে দিয়ে থাকে এবং তারা ওই ডিম থেকেই ওই ডাইনোসরের রক্তকেও বাইরে বার করে নেবে। এবং এই কাজটিকে করার জন্য তারা দ্বীপের সব থেকে উঁচু জায়গার মধ্যেও পৌঁছে যায়, যে জায়গার মধ্যে ওই উঠতে থাকা ডাইনোসরের ডিমও ছিল। যেখানে তারা সবাই মিলে পৌঁছে গিয়ে ডক্টর হেনরি নিজের হাতের মধ্যে একটি ডিমকে তুলে নেয় এবং সে নিজের কন্টেনারকে ব্যবহার করে ওই ডিম থেকে রক্তকে বাইরে বার করে নেয়। এই কাজটিকে করার পর তাদের কাছে এখন 3টি ডাইনোসরের রক্ত এসে গিয়েছিল। কিন্তু আমরা দেখতে পাই তারা ওই জায়গা থেকে বাইরে বেরোনোর আগেই ওখানে উঠতে থাকা ডাইনোসর এসে যায় এবং যখনই ওই ডাইনোসরটি তাদেরকে নিজের আড্ডার মধ্যে দেখতে পায় তখনই ওই ডাইনোসরটি বুঝতে পেরে যায় এরা আসলে তার ডিমগুলোকেই ধ্বংস করে দিতে চাইছে। এই জন্য ওই ডাইনোসরটি তাদের উপর অ্যাটাক করে দেয়। এখানেই ওই উঠতে থাকা ডাইনোসরটি বোটম্যান ল্যাকলারকেও খেয়ে নেয়। কিন্তু তাদেরকে ছাড়া জোরা, ডাঙ্কেন, মার্টিন এবং ডক্টর হেনরি কোনোভাবে নিজেদের জীবনকে বাঁচিয়ে নেয় এবং তারা 3টি ডাইনোসরের রক্তকে নিয়ে ওই দ্বীপটির আগে যেতে শুরু করে দেয়। এরপরে দ্বীপের মধ্যে ধীরে ধীরে রাত হতে শুরু হয়ে যায়। কিন্তু অন্ধকার হওয়ার আগে আমরা এটিকে দেখতে পাই জোরা এবং তার পুরো টিম এবং রিউবেন এবং তার পুরো ফ্যামিলি ওই ল্যাবরেটরির মধ্যেই পৌঁছে গিয়েছে যে কোম্পানিটিকে আজ থেকে অনেক বছর আগে ইঞ্জিন কোম্পানি চালাতো। তারা এই ল্যাব ফ্যাসিলিটির মধ্যে এই জন্যই এসেছিল কারণ তারা এই জায়গাটিকে খুবই সেফ বলে মনে করছিল। কিন্তু তারা এই জায়গার মধ্যে এসে যাওয়ার পর এটিকে বুঝতে পেরে যায় তাদের উপরে অনেক ভিন্ন ভিন্ন ডাইনোসর অ্যাটাক করে দিয়েছে। কারণ আজ থেকে অনেক বছর আগে এই ফ্যাক্টরির মধ্যেই অনেকগুলো ডাইনোসরের উপরে মিউটেশনকে প্রয়োগ করা হচ্ছিল, যার ফলে এখানের আশেপাশে অনেকগুলো ডাইনোসর এসে গিয়েছে। কিন্তু এরপরও এখানের মধ্যে থাকা সমস্ত লোকগুলোই ডাইনোসরের হাত থেকে বাঁচতে থাকে। কিন্তু এই সময়ের মধ্যে মার্টিন নিজের আসল রূপকে দেখিয়ে দেয়। মার্টিন যখন এখানে দেখতে পায় তার কাছে 3টি ডাইনোসরেরই রক্ত এসে গিয়েছে তখনই সে 3টি কন্টেনার থাকা ওই ডাইনোসরের রক্তকে নিজের কাছে নিয়ে নেয় এবং সে নিজের গানকে ব্যবহার করে সবার সামনে ওই গানকে তুলে নেয়। এখানে সে সবাইকে ধমকি দিতে থাকে কেউ যদি তার কাছে আসার চেষ্টা করে তাহলে সে তাদেরকেই মেরে দিবে। কিন্তু এই সময়ের মধ্যেই ওই জায়গার মধ্যে আরেকটি ডাইনোসর এসে যায় যে সাইজে অনেক বড় এবং ভয়ঙ্কর ছিল, যাকে দেখার পর আমরা এটিকে বুঝতে পেরে যাই যে এই ডাইনোসরটি আসলে সেই টিরেক্স ছিল যাকে আজ থেকে অনেক বছর আগে মিউটেট করা হয়েছিল এবং এই মিউটেড ডাইনোসরটি ইঞ্জিন কোম্পানিকে আগে ধ্বংস করে দিয়েছিল। এই টিরেক্স যখন এই জায়গার মধ্যে এসে যায় তখন সে সব থেকে প্রথমে তাদের উপর অ্যাটাক করে দেয় এবং এখানে ওই ডাইনোসরটি মার্টিনকে ধরে নিয়ে খেয়েও নেয়। কিন্তু এই সময়ের মধ্যেই ডাইনোসরের রক্ত থাকা কন্টেনার গুলো ওখানেই পড়ে যায় এবং জোরা ওই কন্টেনার গুলোকে দেখে নেওয়ার পর ওই কন্টেনার গুলোকে তুলে নেয় এবং এখানেই তাদের সবাইকেই বাঁচানোর জন্য হেলিকপ্টারও এসে যায়। কিন্তু আমরা দেখতে পাই ওই টিরেক্সটি ওই হেলিকপ্টারকেও ধরে নিয়েছে এবং সে ওই হেলিকপ্টারটিকেই ধরে খেয়ে ধ্বংস করে দেয়, যার ফলে হেলিকপ্টারের মধ্যে থাকা পাইলট গুলো মারা যায়। এরপরেই তারা নিজেদের সামনে একটি শিপকে দেখতে পায়। ওই শিপটি বেসিক্যালি ইঞ্জিন কোম্পানির ছিল, যেখানে তারা এটিকে ডিসাইড করে নেয় যে তারা এখন এই শিপকেই ব্যবহার করে এই দ্বীপটি থেকে বাইরে চলে যাবে। এরপরে তারা যখন সবাই মিলে ওই শিপের মধ্যে বসে পড়ে এবং ওখান থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে তখনই ওই টিরেক্সটি তাকে দেখে নেয় এবং সে তাদেরকে খাওয়ার জন্য আগে আসতেও শুরু করে দেয়। কিন্তু এই সময়ের মধ্যে ডাঙ্কেন এটিকে বুঝতে পেরে যায় যে যেই জায়গা থেকে তীব্র আলো এসে থাকে টিরেক্স ওই জায়গার মধ্যেই পৌঁছে যায়। এই জন্য ডাঙ্কেন খুব তাড়াতাড়ি সবাইকে নিজের শিপের মধ্যে বসিয়ে নেয় এবং সে নিজের হাতের মধ্যে খুবই তীব্র একটি আলোকেই জ্বালিয়ে নেয়, যার ফলে ওই টিরেক্সের ধ্যান এসে যায় ড্যাঙ্কেনের উপর এবং ড্যাঙ্কেন শিপ থেকে অনেকটাই দূরে চলে যেতে শুরু করে যাতে টিরেক্স তার পিছনে আসতে পারে, যাতে তার সাথীরা এখানে ওই বোটটিকে ব্যবহার করে এখান থেকে ভালোভাবে চলে যেতে পারে। জোরা এখানে তাকে এই কাজটিকে করার জন্য মানা করে দেয়, কিন্তু ডাঙ্কেন তাকে বলতে থাকে তার এই কাজটিকে করা ছাড়া আর কোন রকম উপায় নেই। এই জন্য ডাঙ্কেনকে সবার জীবনকে বাঁচানোর জন্য এই কাজটিকে করতে হয়। এরপরে ডাঙ্কেন সবাইকেই ওই জায়গা থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে দেয়। এরপরে তারা তাড়াতাড়ি ওই বোটকে স্টার্ট করে দেয় এবং তারা জলের সাহায্যে ওই দ্বীপটি থেকে বাইরে চলে যেতে শুরু করে। অন্যদিকে ডাঙ্কেন টিরেক্সকে নিজের দিকে নিয়ে আসতে শুরু করে এবং সে টিরেক্সকে সমুদ্র থেকে আরো অনেকটা দূরে নিয়ে যেতে শুরু করে। এরপরে ওই লাইটটি ওখানে বন্ধ হয়ে যায়, যেটিকে দেখে জোরা এটিকে মনে করতে থাকে ডাঙ্কেন হয়তো মারা গিয়েছে এবং হয়তো টিরেক্স তাকে খেয়ে নিয়েছে। এরপরে টিরেক্স ওই জায়গা থেকে সোজা দ্বীপের মধ্যে চলে যায়, কিন্তু টিরেক্স এর ওই জায়গা থেকে কিছু সময় পরেই চলে যাওয়ার পর যেখানে ডাঙ্কেন আগে উপস্থিত ছিল ওখানে আবার একটি আলো জ্বলে উঠে, যেটিকে দেখে জোরা খুব সহজেই বুঝতে পেরে যায় যে ডাঙ্কেন এখনো বেঁচে রয়েছে। এই জন্য সে বোটকে নিয়ে খুব তাড়াতাড়ি ডাঙ্কেনের কাছে পৌঁছে যায় এবং সে বুঝতে পেরে যায় ডাঙ্কেন এখন ঠিক অবস্থার মধ্যে রয়েছে, কারণ সে এখন টিরেক্স কে বোকা বানাতে সফল হয়ে গিয়েছিল। এরপরে তারা সবাই মিলে ডাঙ্কেনকেও বোটের মধ্যে তুলে নেয় এবং নিজেদের সাথে 3 ধরনের ডাইনোসরের রক্তকে নিয়ে এবং নিজেদের সমস্ত ধরনের সাথীদেরকে নিয়ে ওই জায়গা থেকে চলে
চলে যায়। কিন্তু রাস্তার মধ্যে যেতে যেতে ডক্টর অ্যান্ডি জোরাকে বলতে থাকে এই ডাইনোসরের রক্তকে মার্টিন আসলে একটি কোম্পানিকেই দিতে চেয়েছিল, কিন্তু এটিকে করা একটু ঠিক কাজ হবে না, কারণ এই ব্লাডটি যদি শুধুমাত্র একটি কোম্পানি পেয়ে যায় তখন ওই কোম্পানিটি মেডিসিন বানাতে সফল তো হয়ে যাবে, কিন্তু এরপরে তারা ওই মেডিসিনকে খুবই বেশি দামে বিক্রি করবে, যার ফলে ওই মেডিসিন গুলো সবার কাছে তো আর পৌঁছাতে পারবে না। এর ফলে একটি কোম্পানি শুধুমাত্র প্রফিটকে কামাবে। এই জন্য ডক্টর হ্যান্ডি এবং জোরা এটিকে ডিসাইড করে নেয় যে তারা এই ব্লাডকে কিছুটা করে সমস্ত কোম্পানিকেই দিয়ে দিবে, যাতে সমস্ত কোম্পানি মেডিসিনকে বানাতে পারে, যার ফলে সবাই এখান থেকে মেডিসিনকেও পেতে পারবে। এবং এর সাথে এই মুভিটি এই জায়গার মধ্যেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এটাই ছিল জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ মুভির পুরো কাহিনী। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওকে নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।